আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায় ডাইরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং, প্রত্যক্ষ ব্যয় এবং প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি ও পরিবর্তনশীল ব্যয় হিসাব। ডাইরেক্ট কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং আমরা সংক্ষেপে এটা বলি এসিডিসি। আচ্ছা, এখানে আমাদের কি শিখতে হবে? এই অধ্যায়ে আমাদের শিখতে হবে পাঁচটা রিকোয়ারমেন্ট। তিনটা ফরম্যাটের মাধ্যমে শিখবো এটা। আচ্ছা, এক মিনিট সাজেশন দিতে। ডাইরেক্ট কস্ট অ্যাবজর্পশন কস্টিং রিকোয়ারমেন্ট পাঁচটা এক জায়গায় করে দিছি, এগুলো আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে আমাদের শিখতে হবে প্রথমে ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন এবং সেল, এগুলো একটা শিখতে হবে। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখতে হবে। এরপর ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং বা কন্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট 5 নম্বর রিকোয়ারমেন্ট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন এই পাঁচটা রিকোয়ারমেন্টের জন্য আমাদের পাঁচটা ছক ধারণা নিতে হবে, কারণ এটা কোনো সূত্রের মাধ্যমে করতে হয় না, ছকের মাধ্যমে বসাতে হয়। ঠিক ছকটা যেভাবে আমি সাজাই দিচ্ছি এইভাবে আপনাদেরকে সাজাতে হবে, এলোমেলো করা যাবে না। আচ্ছা, এই অঙ্কগুলোকে আলাদাভাবে আমরা প্রসেস ধরন অনুযায়ী আলাদা করেছি, তিনটা ভাগে ভাগ করেছি। কিছু নর্মাল বেসিসের অঙ্ক থাকে, কিছু ফেভার আনফেভারের অঙ্ক থাকে, আর কিছু ফিফো লিফো অঙ্ক থাকে। নর্মাল বেসিসটা কিভাবে চিনবো? যখন দেখা যায় যে কোনো একটা প্রোডাকশনের টার্গেট নেওয়া হলো যে এবছর আমাদের উৎপাদন হবে 10,000 ইউনিট, সাপোজ 10,000 ধরে নিলাম, আবার অ্যাকচুয়ালি 10,000 ইউনিট উৎপাদন হলো, বেশি হলো না কমও হলো না, তাহলে সেটা নর্মাল প্রোডাকশন বেসিস, সেটা নর্মাল হয়েছে। আচ্ছা, যদি এমন হয় 10,000 ইউনিট উৎপাদন করা হওয়ার কথা কিন্তু 11,000 উৎপাদন হয়ে গেছে, তাহলে এটা বেশি উৎপাদন হয়েছে, এটা ফেভারিয়েবল ভেরিয়েবল, অর্থাৎ 2 নম্বর ফরম্যাট ফেভারিয়েবল। আর যদি 10,000 ইউনিটের জায়গায় 9,000 উৎপাদন হয় তাহলে আনফেভারিয়েবল। ফেভার আনফেভার আমরা একটা ফরম্যাটে 2 নম্বর ফরম্যাটে পাবো। আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো যদি বলা হয় তাহলে সেই ফিফো পদ্ধতি আমরা করব, এটা 3 নম্বর ফরম্যাট। যাই হোক, এখন আসি 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা যে বের করব ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন আর সেল, এটার জন্য আমাদেরকে একটা সূত্র শিখতে হবে। একটা সূত্র আয়ত্ত করলে এই চারটা আইটেমই আমরা পেয়ে যাবো। অঙ্কে আসলে আমাদের এই 4টা আইটেম দরকার। প্রথম ওপেনিং যোগ প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং, এই আছে সমীকরণ। কারণ এই সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রথমে বলা হয় ওপেনিং ইনভেন্টরি কত বের করো, তাহলে সেল দেওয়া থাকবে, ক্লোজিং দেওয়া থাকবে, এই দুটো আগে লিখতে হবে। প্রোডাকশন দেওয়া থাকবে, তো বার পাশে যে প্রোডাকশন এটা তো আমি ডানি পাশে নিয়ে যাই, এই পাশে ছিল প্লাস, ডানি পাশে যাই হয়ে যাবে মাইনাস। তাহলে সূত্র হলো ওপেনিং সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস প্রোডাকশন। আচ্ছা, যদি প্রোডাকশন দেওয়া না থাকে এটা বের করব, তাহলে প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং, সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। আচ্ছা, এটা হলো প্রোডাকশনের সূত্র। এবার আসেন, যদি আপনি সেল বের করতে চান, প্রস্তুত 3টে দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, যেটা দেওয়া থাকবে না সেটা বের করব। মনে করেন সেল দেওয়া নেই, তাহলে সেল বের করতে হবে। তো সেল সমান সমান এই পাশে 2টা আগে লিখবেন, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। এই সেল বেরিয়ে আসলো, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। আচ্ছা, মনে করেন ক্লোজিং দেওয়া নেই, তাহলে বার পাশে 2টা আগে লেখেন, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। ক্লোজিং সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেল। ব্যাস, আমরা ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন, সেল এই 4টা আইটেম বের করা সিস্টেম শিখলাম। আর একটা সূত্র শুধু মনে রাখবো, এই একটা সূত্র দিয়েই আমরা 4টা আইটেম বের করতে পারবো। নেক্সট আসেন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। একটা আইটেমের কস্ট পার ইউনিট বের করতে 4টে এলিমেন্ট দরকার হয়। 4টে এলিমেন্ট কি কি? ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল। এই 3টাকে বলা হয় ডাইরেক্ট কস্ট। এটাকে আবার একটা নাম দেওয়া আছে স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টে এই ডাইরেক্ট 3টা আইটেম সব সময় লাগবে। আরেকটা আইটেম আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা
শুধুমাত্র অ্যাবজর্পশনের জন্য প্রয়োজন হয়, ভেরিয়েবলের জন্য প্রয়োজন হয় না, শুধু অ্যাবজর্পশনের জন্যই প্রয়োজন হয়। তাহলে ফিক্সড ফ্যাক্টরি কোথায় যাবে? অ্যাবজর্পশনের ভিতরে যাবে। অ্যাবজর্পশনের ভিতরে কয়টা আইটেম? 4টা আইটেম। ভেরিয়েবলের ভিতরে কয়টা আইটেম? 3টা আইটেম। তাই অ্যাকচুয়ালি দেখা যায় অ্যাবজর্পশনের রেটটা আলটিমেটলি একটু বড় হয় আর ভেরিয়েবলের রেটটা তুলনামূলক একটু ছোট হয়। দেখ, তাহলে আমরা কস্ট পার ইউনিট বের করে শিখলাম। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট প্রস্তুত করলে এই 4টা আইটেম আমাদের লিখতে হবে। ভেরিয়েবল হলে 3টা আইটেম আর অ্যাবজর্পশন হলে 4টা আইটেম। একটা বেশি কোনটা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, উপরের 3টাকে বলা হয় একত্রে কি? স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। এটা দুই জায়গায় যায়। আর অ্যাবজর্পশন শুধু ফিক্সড ফ্যাক্টরি শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে আসে। 3 নম্বর ছক, এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করতে হয় মাত্র 3টা ধাপ। প্রথম ধাপে আমরা সেল লিখব, সেলস। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে, প্রশ্নে সেলসের ইউনিট, সেলসের রেট বলা থাকবে, গুণ করে আমরা অ্যামাউন্টটা বসাই দেব। সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। কস্ট অফ গুডস সোল্ড একত্রে একসাথে অ্যামাউন্ট দেওয়া থাকবে না, এটা তৈরি করে নিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড তৈরি করার আইটেম হলো 3টা: ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তাই ফার্স্ট কলামে আমরা এটা যোগ বিয়োগ করে ফাইনাল কলামে পাঠাই দেব। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এখন সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলেই গ্রোস প্রফিট বেড়ে যাবে। এটা হলো 2 নম্বর আইটেম। 3টা আইটেমের মধ্যে আমরা 2 নম্বর আইটেম পেয়ে গেলাম, গ্রোস প্রফিট। এরপরে অপারেটিং খরচ বাদ দিলে নেট প্রফিট। তো 3টে ধাপ, প্রথমে সেল, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট। এরপরে আমরা অপারেটিং খরচ বাদ দিব, চলে আসবে আমাদের নেট প্রফিট। অপারেটিং খরচ 2টা এলিমেন্ট, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। এই মার্কেটিং এর আবার নাম আছে, সিনোনিম 3টা: ভেরিয়েবল মার্কেটিং, ভেরিয়েবল সেলিং আর কমার্শিয়াল। কমার্শিয়াল, সেলিং, মার্কেটিং, এই 3টা নাম। ফিক্সড মার্কেটিং, ফিক্সড সেলিং, ফিক্সড কমার্শিয়াল, এগুলো 3টা। তাহলে মার্কেটের খরচকে আমরা একত্রে বলে থাকি অপারেটিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। বাস এই 2টা যোগ করে যা আসবে বাদ দিয়ে দেবো এখান থেকে, বাদ দিলে বাস নেট প্রফিট পেয়ে যাবো। তাহলে আমাদের 3 নম্বর ধাপ হলো নেট প্রফিট। প্রথমে সেল, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিবেন, নেট প্রফিট। এই তো 3টে ধাপে ইনকাম স্টেটমেন্ট শেষ। অল্প একটু জায়গা লাগবে। সেম এভাবেই করতে হবে অঙ্ক, এলোমেলো করা যাবে না। যেহেতু এই অধ্যায়ের কোনো সূত্র নেই, এটার একটা নির্ধারিত ছক আছে। পদ্ধতি হলো ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। যেহেতু অ্যাবজর্পশন কস্টিং একটা পদ্ধতি, এই পদ্ধতির ছক কি এটা যদি আমরা না জানি, অনেক বইতে এলোমেলো ভাবে দেওয়া আছে, সেভাবে করে গেলে নাম্বার কম আসবে। ভেরিয়েবল কস্টিং সিস্টেম, এখানে আমাদের 4টা ধাপ ফলো করতে হয়। প্রথমে সেল, 1 নম্বর ধাপ সেল। 2 নম্বর ধাপ হবে গ্রোস কন্ট্রিবিউশন। আমরা এর আগে বলেছি গ্রোস প্রফিট, আর এবার বলছি আমরা কন্ট্রিবিউশন। এই ভেরিয়েবলের একটা নাম হলো কন্ট্রিবিউশন সিস্টেম। ভেরিয়েবল কস্টের নাম 3টা: ভেরিয়েবল কস্টিং, ডাইরেক্ট কস্টিং, কন্ট্রিবিউশন সিস্টেম। এই 3টা নামে পরিচিত। কোনো সময় ডাইরেক্ট কস্টিং বলা হয়, কোনো সময় ভেরিয়েবল কস্টিং বলা হয়, আবার কোনো সময় কন্ট্রিবিউশন সিস্টেমও বলা হয়। এখন আসুন কি হবে আপনি এই পদ্ধতিটা করবেন। প্রথমে সেলস লিখবেন। সেলসটা তো প্রসে দেওয়া থাকবে, ইউনিটের সংখ্যা, রেট দেওয়া থাকবে, গুণ করে নিলে বাস অ্যামাউন্ট বেরিয়ে আসবে। এখান থেকে মাইনাস করবেন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা এর আগে লিখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড, আর এবার লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কারণ এখানে ভেরিয়েবল ছাড়া আর কোনো ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত হতে পারবে না। ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। সুতরাং ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন। কারণ আমরা শিখে থাকি যে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে এটাকে বলা হয় দত্তাংশ, তার মানে এটা কন্ট্রিবিউশন। তাহলে গ্রোস কন্ট্রিবিউশন দেখালাম। এবার নেট কন্ট্রিবিউশন বের করতে হবে। তো নেট কন্ট্রিবিউশন করতে হলে এই গ্রোস কন্ট্রিবিউশন থেকে একটা আইটেম বাদ দিতে হবে, আর তার নামই হলো ভেরিয়েবল মার্কেটিং। মার্কেটের আবার নাম সিনোনিম 3টা: মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল।
যে কোনো নামে আসতে পারে, এই নামগুলো জানা থাকলে চিনতে পারবেন। গ্রোস কন্ট্রিবিউশন থেকে আপনি বাদ দিলেন ভেরিয়েবল মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল, যে কোনো আইটেম বাদ দিলেন, বা যেটা যেটা থাকলো। তাহলে ভেরিয়েবলগুলো বাদ দেওয়ার সাথে সাথে আমাদের নিট কন্ট্রিবিউশন চলে আসবে। যেহেতু সিস্টেমের নাম হলো ভেরিয়েবল, তাই ভেরিয়েবলগুলো সব এক জায়গায় বাদ দিতে হবে। সেটা প্রোডাকশন ভেরিয়েবল আর মার্কেটের ভেরিয়েবল, যত ভেরিয়েবল আছে সব এক জায়গায় বাদ দিয়ে দিলাম, বাস নিট কন্ট্রিবিউশন চলে আসলো। এটা হলো আমাদের 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হবে নিট প্রফিট। কি হবে? নিট কন্ট্রিবিউশন থেকে আপনি মাইনাস করবেন ফিক্সড কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমরা প্রথমে সব ভেরিয়েবল বাদ দিয়ে দিলাম। সেই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল, মার্কেটের ভেরিয়েবল সব একসাথে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসুন এখান থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দিব। তো ফিক্সড কস্ট কিভাবে লিখবো? ফিক্সড কস্ট দুই জায়গায় থাকে, ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং। ফিক্সড ফ্যাক্টরি পুরোসে দেওয়া থাকবে, একত্রে একসাথে লিখবেন। ফিক্সড মার্কেটিং পুরোসে দেওয়া থাকবে, এটাও লিখবেন। অঙ্কের ভিতরে মাত্র দুইটা ফিক্সড, একটা মার্কেটের ভিতরে ফিক্সড আর একটা হলো প্রোডাকশনের ফ্যাক্টরির ভিতরে ফিক্সড। সে দুইটা একত্রিত করে আমরা বাদ দিলাম, এই জন্য এর হেডিং নাম লিখে দিছি ফিক্সড কস্ট। এর আগে কিন্তু আমরা অপারেটিং খরচ লিখেছিলাম, মার্কেটের খরচ, ভেরিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং সব মিলে অপারেটিং। আর এটা যেহেতু দুটোই ফিক্সড, তাই এটার নাম হলো ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট মাইনাস করলাম, মাইনাস করলে আমাদের যেটা ফলাফল আসলো এটাই হলো নেট ইনকাম। এখন ভেরিয়েবল সিস্টেমে যে নেট ইনকাম দেখালাম 4 নম্বর স্টেপে, এই নেট ইনকামের সাথে অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকামটা একটু ভিন্ন রকম হবে, অ্যামাউন্টটা একটু পরিবর্তন হবে। সাধারণত দেখা যাবে অ্যাবজর্পশনের ইনকাম স্টেটমেন্টটা একটু নেট প্রফিটটা বড় হবে ভেরিয়েবলের তুলনায়। এখন কত টাকা বড় হবে, কেন বড় হবে? এই যে একটা সেন্স, একটা পার্থক্য, এটা আমরা মিল করব। যদি মিলাতে পারি তাহলে অঙ্ক সঠিক হবে। তাহলে কিভাবে মিলাতে হবে তার একটা শখ আছে। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। প্রফিট দুইটা, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন, প্রফিট আন্ডার ভেরিয়েবল। দুইটা প্রফিট পার্থক্য দেখাতে হবে। অ্যাবজর্পশনের প্রফিটটা বড় হবে, এই জন্য প্রথমে লিখবেন, আর ভেরিয়েবলটা ছোট হবে নিচে লিখবেন। দেখ সবসময় বড় ছোট ব্যাপার না, অ্যাবজর্পশনটা আগে ভেরিয়েবলটা পরে, বাস এর ভিতরে বিয়োগ করবেন। বিয়োগফল এটা নিচে অথবা এই পাশে লিখে দিতে পারবেন। তো বিয়োগফলটাই হলো আমাদের চেঞ্জ, পার্থক্য। আচ্ছা, এখন আসেন এই পার্থক্যের সাথে ইনভেন্টরির পার্থক্য মিলে যাবে। তাহলে চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। ইনভেন্টরির পার্থক্য দেখতে হবে। ইনভেন্টরি দুই জায়গায় থাকবে, ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন, প্রফিট আন্ডার ভেরিয়েবল। এবার আসুন ইনভেন্টরি দুই প্রকার, ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। এখন আমরা ওপেনিং নেব নাকি ক্লোজিং নেব? দুইটাই নিব। ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করে দেখাবো, ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করে দেখাবো। এখন অ্যাবজর্পশনের ক্লোজিং আর ওপেনিং দেখে আসি, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, সেটা আমরা দেখে এটা মিলাই দেবো ইনশাল্লাহ। তো আমরা অঙ্ক শুরু করবো এবার। তো অ্যাবজর্পশনের ওপেনিং, ক্লোজিং থেকে অ্যাবজর্পশনের ওপেনিং বাদ দিবেন, আবার ভেরিয়েবলের ক্লোজিং থেকে ভেরিয়েবল ওপেনিং বাদ দিবেন, দিলে এদের মধ্যে একটা পার্থক্য হবে। এই দুটো পার্থক্য এখানে মিলে যাবে, অর্থাৎ নিট প্রফিটের যে পার্থক্য তার সাথে ইনভেন্টরি পার্থক্য মিলে যাবে। যদি মিলে যায় সঠিক হয়েছে অঙ্ক, যদি না মেলে তাহলে সঠিক হয়নি। প্রথমে আমরা 1 নম্বর নর্মাল বেসিসের কিছু অঙ্ক শেখাবো। খুবই সহজ এই অধ্যায়, আর এই অধ্যায়ের অঙ্ক বি পার্ট এবং সি পার্টে দুইটা আসবে। যদি আমরা ভালোভাবে শিখতে পারি দুইটাই অ্যান্সার সঠিক করতে পারবো। এভাবে যদি আমরা 5টা অঙ্ক মিলাতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এ প্লাস নিয়ে কারো সন্দেহ থাকবে না। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্ট নিয়ে 100% সবাইকে এ প্লাস পেতে হবে এনি হাউ। আর আমি তার জন্য সহযোগিতা করব, আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ নির্ভুলভাবে অ্যান্সার করে আসবেন, দেখবেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ সবার এ প্লাস থাকবে। 5টা ম্যাথ এইভাবে আমরা এ প্লাস যদি পাই তাহলে একটা ভালো রেজাল্ট করা যাবে। আর এ প্লাস পাওয়া কঠিন কিছু না, শুধু একটু মনোযোগী হতে হবে, স্যারের কথা শুনতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবেন। আচ্ছা, এখন আসেন আমরা নর্মাল বেসিস কিভাবে বলবো। নর্মালের আরো 3টে শব্দ আছে, সিনোনিমগুলো একটু বলি। যেমন মিনিমাম মানে নর্মাল, নর্মাল, বাজেটেড, টার্গেট, প্রোডাকশন।
তাহলে মিনিমাম প্রোডাকশন, নরমাল প্রোডাকশন, বাজেটেড প্রোডাকশন, টার্গেট প্রোডাকশন একই জিনিস। এর মধ্যে যে কোনো নামটা ইউজ করতে পারে পরীক্ষার হলে। এখন নরমাল আমরা বুঝবো কিভাবে এই অঙ্কটা নরমাল? যখন দেখবে যে অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়ালি আমি একটু এই করে দিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নরমাল প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন একই পরিমাণ হবে। যদি একই রকম হয় তাহলে সেটা নরমাল অঙ্ক, যদি একই রকম না হয়, বেশি হয়ে যায় তাহলে ফেভার, যদি কম হয়ে যায় আনফেভার। ওপেনিং যোগ প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং, এই চারটা আইটেমের মধ্যে তিনটা আইটেম দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। যে আইটেমটা দেওয়া থাকবে না আমরা সেই আইটেমটাই বের করব। আচ্ছা, এখানে আমাদের কয়টা প্রশ্ন হতে পারে? 5টা প্রশ্ন হতে পারে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই 5টার জন্য আমরা ছক দেখে আসছি। এবার আমরা অঙ্ক শুরু করি। ছোট ছোট অঙ্ক আছে। প্রথমে টাঙ্গাইল লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট, ডাটা ফর লাস্ট ইয়ার অপারেশন আর অ্যাজ ফলো। ইউনিট প্রোডাকশন 20,000 ইউনিট উৎপাদন করেছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা, লেবার 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 2 টাকা, ভেরিয়েবল সেলিং আছে। এই সেলিংটা আমাদের সেলিং খরচ, অপারেটিং খরচ হিসেবে দেখাবো। ম্যানুফ্যাকচারিং ভিতরে সেলিং যায় না। তো উপরে যে 3টা আইটেম পড়লাম এগুলো সবই ম্যানুফ্যাকচারিং এর এলিমেন্ট, ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল ফ্যাক্টরি, এই 3টা। আরেকটা আছে ফিক্সড ফ্যাক্টরি। যাই হোক, এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। এটা অ্যাবজর্পশনও দেখানো হয়, এই 3টা ভেরিয়েবলও দেখানো হয়। সেলিংটা অপারেটিং খরচ, এটা আমরা পরে দেখবো। এখন আসে নিচেই বলছে ফিক্সড ফ্যাক্টরি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি 80,000 টাকা, টোটাল 80,000 টাকা 20,000 ইউনিটে ভাগ করলে 4 টাকা পার ইউনিট। ওকে, আচ্ছা ফিক্সড মার্কেটিং এটা আমাদের অপারেটিং খরচ। এখন আমাদের প্রশ্ন করা হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ভেরিয়েবল কস্টিং সিস্টেম অনুযায়ী ইউনিট প্রোডাক্ট কস্ট বের করে দেখান। তাহলে আমরা প্রথমেই কস্ট পার ইউনিট ভেরিয়েবল সিস্টেমে কয়টা আসে বলেন তো? 3টা। যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 3টা যোগ করলে 15 টাকা। এটাই হলো আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেম অনুযায়ী এটাই কস্ট পার ইউনিট। অ্যাবজর্পশন সিস্টেম হলে কয়টা আইটেম আসতো? 4টা আইটেম আসতো। অতিরিক্ত ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কথাটা একটু আসতো। কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম। বাস, এটা আমরা কমপ্লিট করলাম। এবার কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিং এ আগে 3টে তো থাকবেই, এক্সট্রা বাড়লো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা, 15 আর 4 19 টাকা, অতএব 19 টাকা কস্ট পার ইউনিট। 2টা রিকোয়ারমেন্ট হয়ে গেল, 2 2 4 বি পার্ট শেষ। এটা 14 সালের প্রশ্ন। 2 নম্বর অঙ্ক বলছে ডিউরিং দ্য পাস্ট ইয়ার তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট। বিগত সালে তানিন কোম্পানি 1,50,000 ইউনিট উৎপাদন করেছিল, 100% নর্মাল ক্যাপাসিটি। তার মানে যা উৎপাদন করতে চাইছিল তাই হয়েছে, এই জন্য নর্মাল ক্যাপাসিটি বলা হয়েছে। অফ এ প্রোডাক্ট এন্ড সোল্ড করেছিল 1,20,000 অফ দিস ইউনিট। এই ইউনিটের মধ্যে 1,20,000 বিক্রি করেছে। 1.5 লক্ষ উৎপাদন করে 1,20,000 যদি বিক্রি করা হয় তাহলে ক্লোজিং থেকে যায় 30,000 ইউনিট। প্রোডাকশন কস্ট ইজ কনসিস্ট অফ 3 লক্ষ টাকা। তাহলে প্রোডাকশন কস্ট বিবেচনা করা হয়েছে 3 লক্ষ টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লক্ষ টাকা, 3,75,000 টাকা ডাইরেক্ট লেবার কস্ট, 1,50,000 টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, 1,87,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। উৎপাদন কিন্তু হচ্ছে আমাদের 1.5 লক্ষ ইউনিট।
3 লক্ষ টাকাকে 1.5 লক্ষ দিয়ে ভাগ করলে 2 টাকা হয় ম্যাটেরিয়াল। 3 লক্ষ 75 কে 1.5 লক্ষ দিয়ে ভাগ করলে 2 টাকা 50 পয়সা। এরপরে 1 লক্ষ 50 কে 1 লক্ষ 50 দিয়ে ভাগ করলে 1 টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আর ফিক্সড ফ্যাক্টরি 1 লক্ষ 80 কে ভাগ 87 কে ভাগ করলাম 1.5 লক্ষ দিয়ে, তাতে আসলো 1 টাকা 25 পয়সা। কিন্তু ডাইরেক্ট কস্টিং সিস্টেমের মধ্যে কখনো ফিক্সড ফ্যাক্টরি অন্তর্ভুক্ত হতে পারবে না, ডাইরেক্ট অ্যাবজর্পশনের ভিতরে চলে যাবে। ফিক্সড ফ্যাক্টরি কোথায় যাবে? অ্যাবজর্পশনের ভিতরে। অ্যাবজর্পশনের রেটটা এই পাশে। আমাদের কি তৈরি করতে বলেছিল? ইউজিং দা ভেরিয়েবল কস্টিং অর ডাইরেক্ট। এই ভেরিয়েবলের আরেকটা নাম হলো ডাইরেক্ট। And absorption costing system compute the per unit cost of production and ending inventory cost. Cost per unit বের করতে হবে দুইটা পদ্ধতিতে। আবার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত এটা দেখাতে হবে। ক্লোজিং ইনভেন্টরি কিন্তু আছে 30,000। কস্ট পার ইউনিট তৈরি করলাম, প্রথমটা 5 টাকা 50 পয়সা, দ্বিতীয়টা 6 টাকা 75 পয়সা। ওপেনিং ইনভেন্টরি, এখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি মান দেখতে বলেছে ভ্যালু। ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। ওপেনিং 0 ছিল, প্রোডাকশন ছিল 1 লক্ষ 50, সেল ছিল 1 লক্ষ 20, মাইনাস করলে থাকে 30,000 ইউনিট। এখন আমরা ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি দেখাচ্ছি। ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি ফর ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং যখন বলা হবে ডাইরেক্ট কস্টিং সিস্টেম অনুযায়ী, তখন আমাদের সিস্টেম এখানে রেট কত? 5 টাকা 50 পয়সা। তো 5 টাকা 50 পয়সা গুণ 30,000, 1 লক্ষ 65,000। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম 30,000 গুণ 6 টাকা 75 পয়সা গুণ করলে 2 লক্ষ 2,500 টাকা। তাহলে আমরা এখানে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু সবাই বুঝতে পারছি। নেক্সট আরেকটা অঙ্ক দেখায় 3 নাম্বার। সি লিমিটেড প্রডিউস 2 লক্ষ ইউনিট অফ এ প্রোডাক্ট এন্ড সোল্ড 90%। 2 লক্ষ 90% হয় 1 লক্ষ 80,000 ইউনিট। তাহলে 20,000 ইউনিট কিন্তু ক্লোজিং থেকে যাচ্ছে। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল 8 লাখ টাকা, ডিরেক্ট লেবার 7 লাখ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 5 লক্ষ টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 লক্ষ টাকা। এগুলো আমাদের এখন কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। কম্পিউট দ্য কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্ট সিস্টেম। যদি একই নাম্বারে বলেছে তাই ভেরিয়েবল আর অ্যাবজর্পশন একসাথে দিলাম। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি। টাকাগুলো ভাগ করলাম 2 লক্ষ ইউনিট প্রোডাকশন দিয়ে, বা 60 টাকা 60 টাকা, 3.5 টাকা 3.5 টাকা, 2.5 টাকা 2.5 টাকা, আর অ্যাবজর্পশনের ভিতরে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি 2 টাকা। তো এই পাশে 10 টাকা, ওই পাশে 12 টাকা। রেট অ্যাবজর্পশন এটা বড়। এখন আমার দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি। আগের মতো সেম। তাহলে ক্লোজিং থাকলো কত? 20,000। তো 20,000 এই 10 টাকা করে অ্যাবজর্পশন ভেরিয়েবল সিস্টেম 10 টাকা করে। তো 20,000 গুণ 10 মানে 2 লাখ, আর 12 টাকা করে 20,000, 2 লক্ষ 40,000 টাকা। এই হলো ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি। নেক্সট 4 নম্বর অঙ্কে চলে আসলাম। The following particulars are available from the books of a company for the year 2016. Sales in kilogram 1,50,000 সেল করা হয়েছে 1,50,000 কিলোগ্রাম। তাহলে সেল পেয়ে গেলাম। ইনভেন্টরি গুডস জানুয়ারি 1 ওপেনিং 24,000 কিলোগ্রাম। ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31/12 এটা 34,000 কিলোগ্রাম। 34,000 ক্লোজিং, ওপেনিং 24, সেল হয়েছে 1,50,000। প্রোডাকশন কই আপনার? প্রোডাকশন দেওয়া নেই, এটা বের করতে হবে। তাই প্রোডাকশন বের করার জন্য আমাদের সূত্র জানা ছিল প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। সেল হচ্ছে 1.5 লাখ, ক্লোজিং হচ্ছে এখানে 34, ওপেনিং হচ্ছে 24, সব মিলে 1,60,000 কেজি। সেল প্রাইস প্রতি ইউনিট 20 টাকা। বিক্রি করার সময় 1,50,000 বিক্রি করব, ওর সাথে 20 টাকা গুণ করব। ম্যানুফ্যাকচারিং কস্ট বলছে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন 8 টাকা। তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 8 টাকা।
এটা হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল কস্ট। স্ট্যান্ডার্ড, তাহলে স্ট্যান্ডার্ড কস্টের ভিতরে কয়টা এলিমেন্ট থাকে? স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের ভিতরে তিনটা। কি কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি। এই তিনটা মিলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হয়। আর এর সাথে 4 নম্বর আইটেমটা এলিমেন্টটা যোগ করতে হয়, সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে অ্যাবজর্পশনের রেট পাওয়া যাবে। তো আমরা সেটাই একটু দেখাবো। তার আগে একটা লাইন পড়ি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা। নর্মাল ক্যাপাসিটি 1,60,000 কিলোগ্রাম। তো 1,60,000 কিলোগ্রাম দিয়ে 1,60,000 কে ভাগ করলে 1 টাকা পার কিলোগ্রাম আসে। এটা আমরা আসলাম কস্ট পার কিলোগ্রাম। ভেরিয়েবল স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 8 টাকা 8 টাকা 2 জায়গায় ডাইরেক্ট এবং অ্যাবজর্পশনের ভিতরে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 ভাগ 1,60,000 ইউনিট, এতে আসে আমাদের 1 টাকা পার ইউনিট। অথবা 1 টাকা পার ইউনিট আমরা এখানে যোগ করলাম, 8 আর 1 9 টাকা। দুইটা প্রশ্ন আমরা সাথে সাথে দিয়ে আসলাম অ্যান্সার। এখন আসেন, এখানে বলছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যয় কোলন দিয়ে বলছে ভেরিয়েবল মার্কেটিং আছে 1 টাকা পার কেজি পার কিলোগ্রাম, আর ফিক্সড মার্কেটিং আছে 3 লাখ টাকা। এখন আমাদের কি তৈরি করতে হবে? এগুলো দিয়ে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ডিরেক্ট কস্টিং সিস্টেম। প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টেই বলেছে অ্যাবজর্পশন আর ডিরেক্ট। 2 নম্বর বলছে রিকনসিলেশন। তো আমরা ইনকাম স্টেটমেন্ট করি খুব ছোট। অ্যাবজর্পশন কস্টিং এর 3টে স্টেপ মাত্র। প্রথমে সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট 2 নম্বর আইটেম গেল। এবার ওখান থেকে অপারেটিং বাদ দিলে নেট প্রফিট। তো সেল আপনারা দেখলেন এখানে কত? 1,50,000 কিলোগ্রাম, 20 টাকা করে গুণ করলে 30 লাখ টাকা। আর এখানে আমাদের কস্ট অফ গুডস তো সবসময় দেওয়া থাকবে না। কস্ট অফ গুডস তৈরি করতে 3টে এলিমেন্ট লাগবে। ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ব্যাস, এবার আপনারা বাদ দিয়ে দিলেন। ক্লোজিংটা বাদ দিলে কত থাকে? 13,50,000। এটা হলো আমাদের কস্ট অফ গুডস এর ব্যালেন্স। এখন সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট, গ্রস মার্জিন, গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস প্রফিটের পরে অপারেটিং বাদ দিলে নেট প্রফিট পাওয়া যাবে। অপারেটিং দুইটা, মার্কেটে খরচ দুইটা, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং বলছে প্রত্যেকটা আইটেম 1 টাকা পার কেজি, বিক্রি করলে 1 টাকা। তাহলে 1,50,000 গুণ 1 টাকা, তার মানে 1,50,000 টাকা। ফিক্সড মার্কেটিং 3 লাখ টাকা। 3 লাখ আর 1,50,000, 4,50,000 টাকা। 16 লাখ থেকে মাইনাস করেন, মাইনাস করলে 12 লাখ টাকা থেকে গেল। এই হলো আমাদের নেট প্রফিট। কি কারো সমস্যা হয়েছে বুঝতে ইনকাম স্টেটমেন্টটা? না স্যার, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এবার আসেন ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টিং এ কয়টা ধাপ? 4টা। প্রথমে সেল 1 নম্বর ধাপ। দ্বিতীয় স্টেপের কাজ হলো গ্রস কন্ট্রিবিউশন। 3 নম্বর স্টেপের কাজ হলো নেট কন্ট্রিবিউশন। 4 নম্বর স্টেপের কাজ হলো নেট প্রফিট। প্রথমে আমরা সেল লিখবো কোথা থেকে? ইউনিট দেওয়া আছে, রেট দেওয়া আছে। 1,50,000 গুণ 20 টাকা, 30 লাখ টাকা পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ভেরিয়েবলের রেট কিন্তু ছিল 8 টাকা, অ্যাবজর্পশনের রেট ছিল 9 টাকা, আর ভেরিয়েবলের রেট 8 টাকা। তো 8 টাকাতে গুণ করলাম 24,000 গুণ 8, 1,60,000 গুণ 8, আর 34,000 গুণ 8। এতে আমাদের অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করে পেলাম 12 লক্ষ টাকা কস্ট অফ গুডস সোল্ড। মাইনাস করলে আমরা পেয়ে গেলাম গ্রস কন্ট্রিবিউশন। এখান থেকে ভেরিয়েবল মার্কেটিং বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং প্রতি ইউনিট বিক্রি করলে 1 টাকা। 1,50,000 ইউনিট বিক্রি হয়েছে, 1,50,000 টাকা। তাহলে থাকলো 16,50,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে ফিক্সড কস্ট। নেট কন্ট্রিবিউশন তো বুঝতে পারছেন। ফিক্সড কস্ট দুইটা আইটেম থাকে, ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং। ফিক্সড ফ্যাক্টরি 1,60,000, মার্কেটিং 3, মোট 4,60,000 টাকা। বাদ দিলে থাকবে 11,90,000 টাকা। 11,90,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম নেট প্রফিট। এখন অ্যাবজর্পশন কস্টিং এ 12 লক্ষ টাকা নেট প্রফিট,
ভেরিয়েবল কস্টিং 11,90,000 টাকা নিট প্রফিট 10,000 টাকা কম বেশি হয়ে গেল। এটা ধরে মিলকরণ করতে হবে 2 নম্বর রিকোয়ারমেন্ট, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট প্রথমে হয়েছে 12 লাখ আর ভেরিয়েবল হয়েছে 11,90,000, মাইনাস করলে 10,000 টাকা ডিফারেন্স। এই 10,000 টাকা আমাদের মিলকরণ করছি, তাহলে দুইটার পার্থক্য পরিবর্তন, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরির সাথে এটা মিলে যাবে। ইনভেন্টরি সিস্টেম হলো ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 3,06,000 ক্লোজিং আর 2,16,000 ওপেনিং। এটা আমরা একটু দেখে নিয়ে আসতে পারি। ক্লোজিং আছে 3,06,000, ওপেনিং আছে 2,16,000। ক্লোজিং আছে 2,72,000 আর 1,92,000। রিকনসিলেশনে আমরা দেখলাম 3,06,000 থেকে 2,16,000 বাদ দিলে কত থাকে? 90,000। আর 2,72,000 থেকে 1,92,000 বাদ দিলে কত থাকে? 80,000। 80 আর 90 ডিফারেন্স কত? 10,000। তাহলে রিকনসিলেশন মিলে গেল। এখানে আমাদের লায়াবিলিটি ডিফারেন্স যেটা হয়েছে চেঞ্জ ইন ইনভেন্টরি আর চেঞ্জ ইন প্রফিট। ইনভেন্টরির পার্থক্য 10,000, প্রফিটের পার্থক্য 10,000, মিলে গেছে, তার মানে এটা সঠিক হয়েছে। নেক্সট অঙ্ক 5 নাম্বার সেম। 4 নম্বরে ছিল সেলস 1.5 লাখ, এখানে আছে 50%, অর্ধেক করে ফেলেছে 75,000। 4 নম্বরে ছিল ফিনিশ গুডস ইনভেন্টরি ওপেনিং 24, এই অঙ্কে আছে 12। ক্লোজিং ছিল 34 আর এখানে আছে 17, অর্ধেক অর্ধেক সব। সেল প্রাইস ছিল 20 টাকা, সাউন্ডটা একটু কম আসতেছে স্যার, এখন 10 টাকা। ভেরিয়েবল এখানে সেল প্রাইস ছিল আগে 20 টাকা, এখন 10 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম 4 টাকা, আগে ছিল কত? 8 টাকা। ফিক্সড 1,60,000, 1,60,000 আছে, তবে ইউনিটের সংখ্যা প্রোডাকশন আগে হয়েছিল যেমন নরমাল ক্যাপাসিটি 1,60,000, কিন্তু এখানে বসে 1,00,000 অনলি 80। মার্কেটিং অ্যাডমিন, ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম 1 টাকা প্রতি কেজিতে। ফিক্সড মার্কেটিং ফিক্সড মার্কেটিং 1.5 লাখ। এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে অ্যাবজর্পশন কস্টিং আর ডাইরেক্ট কস্টিং। তো সেম আগের 4 নম্বরের মতোই এই কাজগুলো করে নিতে হবে। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, ডাইরেক্ট কস্টিং সিস্টেম, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, বাস ওকে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আজকে আমরা এখানে একই অঙ্ক, যেহেতু বাড়িতে 10টা অঙ্কের কাজ নিতে পারি নাকি 5টা দেওয়া থাকবে? 10টা অঙ্ক, হ্যাঁ 10 পর্যন্ত থাকলো। আজকের বাড়ির কাজ 10 পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ সবাই করে আনবে আশা করি। 10 পর্যন্তই বাড়ির কাজ। আবার আগামী ক্লাসে 10-এর পর থেকে শুরু করবে ইনশাআল্লাহ।